উৎসবের 12তম আড্ডায় আজকে আমরা সমবেত হয়েছি। আমাদের পরিবার আজকে যারা অনলাইনে আমাদের এই আড্ডার সাথে সংযুক্ত হয়েছেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বব্যাপী মানুষ করোনার আঘাতে মহাসংকটে নিপাতিত আজ। আমরা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ অতিক্রান্ত করছি। আমাদের চেয়ে বর্তমান অধিকতর বিধ্বংসী রূপে করোনা আবির্ভূত হয়েছে, ফলে আগের চেয়ে বেশি সংক্রামক ও প্রাণহানি ঘটছে। বর্তমানে দেশব্যাপী লকডাউন চলছে। বেঁচে থাকার জন্য যেমন প্রয়োজন লকডাউন, তেমনি জীবনের জন্য দরকার জীবিকা। এই দুয়ের বিপরীতে দ্বন্দ্বে মানুষ আজ দিশেহারা। বিশেষ করে শ্রমজীবী মানুষ বিপর্যস্ততায় নিমগ্ন। তারা আজ অসহায় দিনাতিপাত করছে। আমরা পাড়ি দিচ্ছি এক কঠিন সময়। এ সময়ে মানুষের মানসিক শক্তিকে সমুন্নত রাখতে পারে আমাদের চিরায়ত সংস্কৃতি। মানুষের মনোজগতের সংস্কার ও অধিকার সচেতনতার মূল চাবিকাঠি সাংস্কৃতিক চর্চা। সে পক্ষে সচল রাখার মানুষের শৈশব ফেস্টি এ দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি শৈশবের অ্যাডমিনকে অভিনন্দন জানাচ্ছি এবং সফলতা কামনা করছি। আজকের এই পারিবারিক আড্ডায় আমাকে সহায়তা করছেন রাজন ভদ্র, তমা রায়, শুভ বণিক, অরণ্য দে কিশোর। তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই পারিবারিক আড্ডায় আমার সাথে যারা আছেন সবাইকে পরিচয় করে দিচ্ছি। বামে আছেন আমার সহধর্মিণী নাজমা ঠাকুর। তিনি একজন শিক্ষক, প্রধান শিক্ষক। আমার বড় মেয়ে তুতুল, মেজু মেয়ে তপা এবং ছোট মেয়ে তুষা। এই নিয়ে হলো আমার পরিবার। আমাদের এই পরিবারের আড্ডায় আমরা আজকে কিছু কথা, কিছু গান, কিছু আবৃত্তি, নৃত্য, এই আয়োজনের মধ্যে দিয়ে কিছু সময় কাটাবো। আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উৎপন্ন করতে পারব। আমি প্রথমেই আমরা আমাদের পারিবারিক ভাবে একটি দেশের গান দিয়ে আমরা শুরু করব। এখানে বলে রাখা ভালো, আমরা কেউই কণ্ঠশিল্পী নই, শুধু পারিবারিক আড্ডার প্রয়োজনে গান গাওয়া। তাই আমরা একটি দেশের গান দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান পর্ব। সকল দেশের
আমরা আজকে শৈশবের এই পারিবারিক আড্ডায় বসছি। আমরা দেশের গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করলাম। আমরা প্রায় সময়ই আমার সন্তানদেরকে নিয়ে আমরা একসাথে বসে আড্ডা করি, যেটি আমাদের মাঝে সীমাবদ্ধ থাকে। আজকের আড্ডাটি একটু ভিন্নতর, কারণ এটি অনলাইনে প্রচারিত হচ্ছে, যে কারণে স্বাভাবিকভাবেই অন্য সময় মুড়ি মুরগি নিয়ে চা নিয়ে বসি। আজকে সেই পর্বটি বাদ দিয়েই আমরা কিছু কথা তার পূর্বে আমরা আমার ছোট মেয়ে তার একটি একক সঙ্গীত আমরা শুনব, তারপরে আমরা কিছু পারিবারিক আড্ডায় যাব। গান এখন সঙ্গীত পরিবেশন করছেন আমার ছোট মেয়ে তুষার, তাসনুবাকানম তুষার।
ইতিমধ্যেই অনেকেই অনেক কমেন্ট করেছেন। আমরা দেখছি আমাদের সাথে চৈতি পাল, খুব সুন্দর। মাসুদ রহমান খান, আমার ছোট ভাই, উঠেছি সহসভাপতি। ওনাদের বাবা মার ডুয়েট গান শুনতে চাই। আমরা তো আগে বলছি আমরা কোনো শিল্পী নই, তবে চেষ্টা করব। মামুন জামান, বাড়ির পাশে আরশি নগর, গানটি শুনতে চাচ্ছেন, চেষ্টা করব। তাপস কুমার সরকার আছেন আমাদের সাথে, অনুষ্ঠান দেখছেন, ধন্যবাদ। জামরুল দুনিয়া, আমাদের জামরুল, আমার বাইরা ভাই, উনি লিখেছেন আমাদের 3 কন্যার জন্য শুভকামনা, ধন্যবাদ জামরুলকে। মামুন জামান, বাহ বাহ বাহ, ধন্যবাদ আপনাকে। বিজন সরকার দেখছেন, জুনিয়র সুবিয়ান খান রানা আমাদের সাথে আছেন। বিজন সরকার, শুভকামনা রইল সবার জন্য, ধন্যবাদ বিজন। আজকে সকলের কমান্ড হয়তো আমরা করতে পারছি না, অনেকেই দ্রুত চলে যাচ্ছে। নীতা আইন, খুব সুন্দর, ধন্যবাদ। এখন আমাদের সাথে আরো অনেকেই কমেন্ট করছে, তাদের মধ্যে আমার খালু জামরুল, সে আমাদের কমেন্ট করছে যে আমার 3 কন্যার জন্য শুভকামনা, থ্যাংক ইউ। তারপরে আরো আমার বোনরা, আমার যে কাজিনরা আছে তারা হচ্ছে কমেন্ট করলো, তারা কমেন্ট করছে ওয়াও। জিসান আপুকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার চাচি, আমার বড় চাচি সাউন্ড কম কেন জিজ্ঞাসা করলো। আসলে হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো সাউন্ডটা কম আসছে। আমরা চেষ্টা করতেছি যাতে আপনাদের সুবিধা হয় সেই শোনার এরকমভাবে ব্যবস্থা করতে। আমাদের সাথে থাকুন। আমরা এরপরে আরেকটি গান নিয়ে আসবো। গানটি হচ্ছে আমরা 3 বোন মিলে গাবো। আমাদের যে 3 বোন, আমরা 3 বোন মিলে একটা গান গাবো। যদিও আমরা গান তেমন হয়তো ভালো করে গাইতে পারি কিনা জানি না, তবে আমাদের সাথে থাকবেন, পছন্দ হলে আরো রিকোয়েস্ট করবেন, চেষ্টা করব রিকোয়েস্ট রাখার। তো একটা গান হয়ে যাক নাকি? চলো আমরা আরেকটা গান করি, তারপরে আমরা একটু ঠিক আছে। আমাদের 3 মেয়ের কণ্ঠে আমরা এখন একটি সঙ্গীত পরিবেশন
গান শিখে নাই, তারপরেও আজকে সাহস করে গানটি করছে, তার জন্য ধন্যবাদ। জানি না কেমন হয়েছে, আমরা কিছু কথা মাঝে যাই। আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তো আমি চাই আব্বুর কাছ থেকে কিছু মুক্তিযুদ্ধের গল্প শুনতে। আচ্ছা বাবা, তোমার বয়স তখন কত ছিল? আমার বয়স তখন 13 বছর। এই 13 বয়সে তুমি মুক্তিযুদ্ধ করতে চলে গিয়েছিলে? হ্যাঁ, আমি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণ আমাদেরকে উজ্জীবিত করছে। বিশেষ করে 69-এর গণঅভ্যুত্থানের সময় আমরা যখন স্কুলে পড়ি, তখন আমরা দেখতাম যে আমাদের বড় ভাইয়েরা মিছিল করতো, তখন আমরা স্কুল থেকে বের হয়ে মিছিলে যোগদান করতাম। এমনিভাবেই 69-এর গণঅভ্যুত্থান শেষ হলো, 70-এর নির্বাচন হলো, তখন তার আমরা ভোটার না, ছোট। 71-এর মুক্তিযুদ্ধ। সবচেয়ে আমাকে আলোড়িত করেছিল যে ঘটনাটি, আমাদের নেত্রকোনার একজন খুব ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিল, গণসঙ্গীত শিল্পী সিদ্ধার্থ সেন। উনি আমাদের উদিসি এবং ছাত্র ইউনিয়ন, তখনকার ছাত্র ইউনিয়নের বিভিন্ন অনুষ্ঠানে আমার সোনার বাংলা আমি তোমায় গান ভালোবাসি, এই গান রবীন্দ্রসঙ্গীতই গাইত। তখন রবীন্দ্র এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত পাইনি। আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে তার এই গানগুলো শুনতাম এবং গণসঙ্গীত করতে উদিচির ভাইয়েরা। সেখান থেকে যখন দেখলাম যে পাক বাহিনী যখন নেত্রকোনা প্রথম আইসে ঢুকলো, ওই দিনই ওদেরকে ধরে নিয়ে যায় এবং আমাদের গ্রামের বাড়ি নদীতে গুলি করে তাদেরকে মেরে ফেলে। সিদ্ধার্থ সেন, শঙ্কর সেন এবং তার ভগ্নিপতি মিহির সেন, তার সাথে তাদের বাড়ির একজন কাজের লোক। এবং আমার চোখের সামনে নদীর ওই পারে, এপারে আমি বসে আছি, আমার গ্রামের সাইডটি, নদীর ওই পারে গুলি করে হত্যা করে তার থামাতে পারেনি। গুলি করে চলে যায় এবং নদীতে ভাসতে থাকে সিদ্ধার্থ সেনের ছোট ভাই, সে জীবিত ছিল, আর অন্যরা সবাই মারা যায় গুলিতে। তখন এই সিদ্ধার্থ সেনের ছোট ভাইকে নদী থেকে উঠিয়ে নিয়ে আসি। পরবর্তী সময় বড়রা তাকে অন্য চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। এই যে ঘটনাটি আমার চোখের সামনে ঘটে, এরপর থেকেই একটা মনের মধ্যে ছিল যে শুনতেছি মুক্তিযুদ্ধ হচ্ছে, অনেকে ইন্ডিয়া চলে যাচ্ছে মুক্তিযুদ্ধ করার জন্য। তখন আমি এবং আমার বড় চাচাতো ভাই মুখলিস রহমান, আমরা দুইজনে যুক্তি করে আমাদের বড়রা যখন ইন্ডিয়া যাচ্ছিল মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা তাদের পিছন নিই এবং তাদের সাথে আমরা আলোচনা করি, আমরা চলে যাই মুক্তিযুদ্ধ। এবং আমরা নংরাতে একটা ক্যাম্প ছিল মুক্তিযুদ্ধে, এই নংরা ক্যাম্পে গিয়ে হাজির। সেই নংরা ক্যাম্পে ইউথ ক্যাম্পের দায়িত্বে ছিলেন আমার এক মামা, আমার চাচার সম্বন্ধী। ওই মামা আমাদেরকে দেখে ওই ইউথ ক্যাম্পে নিয়ে রাখেন, এখান থেকে রিক্রুটিং হয়। কিন্তু ঘটনা তবে যেহেতু আমরা ছোটো ছিলাম, আমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হতো না, যে কারণে আমাদের মন খারাপ ছিল, সবসময় কান্নাকাটি করতাম। কিন্তু আমরা যেহেতু ছোটো, এর জন্য আমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হয় নাই, আমরা ইউথ ক্যাম্পেই থেকে যাই। আর যখন ভারত সরকার আমাদেরকে স্বীকৃতি দান করে, তখন এই নংরা থেকেই ইন্ডিয়া আর্মিদের একটা ক্যাম্প ছিল বিএসএফ, এই বিএসএফ ক্যাম্পে নেত্রকোনা কারা কারা আছে তাদেরকে ডাক পড়লো। তখন আমরা 30-40 জনের মতো নেত্রকোনা যারা ছিলাম ইউথ ক্যাম্পে, আমরা যাই ওই বিএসএফ ক্যাম্পে। এবং ওই ইন্ডিয়ান আর্মির সাথে গোলাবারুদ নিয়ে নেত্রকোনা আক্রমণ হবে, তার জন্য আমাদেরকে নিয়ে আসা হয়। আমরা তখন সেদিন এই গুলিবারুদ সাথে করে নিয়ে, মাথায় করে নিয়ে আমরা দুই ভাই অনেক কষ্ট করে এই ইন্ডিয়া আর্মিদের সাথে নেত্রকোনা মুক্ত করার জন্য আমরা আসি। এবং ক্যাপ্টেন চৌহানের নেতৃত্বে নেত্রকোনা ইন্ডিয়ান আর্মিরা নেত্রকোনা মুক্ত করে। 9 ডিসেম্বর নেত্রকোনা মুক্ত হয়, হানাদার মুক্ত হয় নেত্রকোনা। এই নেত্রকোনা হানাদার মুক্ত যেদিন হয়েছিল, সেদিন ইন্ডিয়ান আর্মিদের সাথে ক্যাপ্টেন চৌহানের নেতৃত্বে আমি এই নেত্রকোনার যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এ হলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আমার কাহিনী। যে যা হোক, আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধু জাতির জনকের নেতৃত্বে, এবং এই দেশটি বঙ্গবন্ধুর নেতৃত্বে অগ্রসর হচ্ছিল। কিন্তু 1975-এর 15ই আগস্ট ওই পাক হানাদার বাহিনীর আমাদের ষড়যন্ত্রে, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং আমাদের দেশের কিছু উচ্চ আকাঙ্ক্ষা আর্মিদের কারণে বঙ্গবন্ধুকে 15ই আগস্ট হত্যার মধ্যে দিয়ে এই দেশের যে স্বাধীনতার যে মূল লক্ষ্য ছিল, সেই লক্ষ্য থেকে আমরা চলে গিয়েছিলাম। কিন্তু অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবার জাতি সেই স্বাধীনতার ধারায় দেশটিকে নিয়ে আসছেন। জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশ আবার স্বাধীনতার যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের পথে অগ্রসর হচ্ছে। সেখানে আমরা বিশ্বাস করি যে আমরা যদি সবাই সেই স্বাধীনতার স্বপ্নকে, জাতির জন্য বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় শানিত হয়ে অগ্রসর করতে হবে। এই আমরা যাই, এবং সেই পথেই আমি আমার অন্যদেরকে সহ আমরা চেষ্টা করছি দেশটাকে সেই দিকে অগ্রসর করে নিয়ে। ধন্যবাদ। তো আমরা তো জানতেই পারলাম আজকে আপুর কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্পটা। আগেও আমরা শুনেছি, তবে আজকে আরো বেশি জানতে পারলাম। এতক্ষণ অনেক কথা বললাম, এখন একটা নাচ না হলেই হয় না। তো আমার ছোট বোন তুষা এখন একটা একক নৃত্য পরিবেশন করবে, আপনারা ওর সাথে থাকবেন। বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন
সুন্দর মামনি, তোমার আমাদের সাথে বসিত ঘোষ, মাসুদ খান এবং আরো কয়েকজন অনুষ্ঠান দেখছেন। সঞ্জয় সরকার আমাদের ছড়াকার উদীচীর সহসাধারণ সম্পাদক। প্রিয় পরিবার, ধন্যবাদ সঞ্জয়। শশাঙ্ক হস্তশিল্প দারুণ লাগলো। মাসুদ খান খুব সুন্দর নাচ, ধন্যবাদ। রুমা চক্রবর্তী আমার একটি ছোট বোন, উনি ইন্ডিয়াতে থাকেন, উনি দেখেন দারুণ লাগছে মামনি। সঞ্জয় সরকার, বাহ সুন্দর নাচ। সাইফুল্লাহ ইমরান আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক, তিনি আছেন, কমেন্ট করেছেন, বাহ ধন্যবাদ সাইফুল্লাহ ইমরান। আনন্দ আনন্দ, থ্যাংক ইউ। আনন্দই করতে যাচ্ছি করোনার মাঝে, আর একটু মনটাকে আনন্দিত করার, বেঁচে তো থাকতে হবে, সমাজকে রক্ষা করতে হলে বেঁচে থাকতে হবে, মানুষকে বেঁচে থাকতে হবে। এই করোনার সাথে যুদ্ধ করে আমরা বেঁচে থাকব এবং এই আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমাদের প্রাণ শক্তিকে আমরা সঞ্চয় করব। আমাদের সাথে অসিত ঘোষ, মানে আমার কাকা অসিত ঘোষ, আমাদের বলছে আমাদের সাথেই আছে। তারপরে আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছে, তাদের মধ্যে আমার ছোট বোনরা ধৃতি, তাথুই, তারা তুষাকে বলছে অনেক সুন্দর হয়েছে নাচটি। তারপরে স্বপন কাকা, উনি বলেছেন খুব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ কাকা আমাদের এত উৎসাহ দেওয়ার জন্য। আমরা এখন যেহেতু এতগুলো গান এবং নাচের মধ্যে দিয়ে শেষ করলাম, তো এখন একটা কবিতা না হলে হয় না। আমার আম্মু নিজে একদিন কবিতা লিখেছিল ক্লাস 7-এ থাকতে, তো আম্মুর কাছ থেকে আম্মুর নিজের লেখা একটি কবিতা শুনতে চাই। মা, তুমি একটা কবিতা শোনো। আচ্ছা বলি, ধন্যবাদ তোমাকে। তবে বলি, আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমার একজন প্রিয় শিক্ষক বাবু অরুণ রায়, উনি নাই, এখন জীবিত নাই, উনি আমাকে বললেন আজকে তো ওই অনুষ্ঠানে তোকে একটা কবিতা আবৃত্তি অবশ্যই করতে হবে, খালি খেলাধুলা করলেই চলবে না। যেহেতু স্যার বারবার বলতেছেন, মানে এই আমাদের রিহার্সাল চলতেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে, তখন একদিন রাত্রে বসে বসে লিখলাম যে আমার স্কুল নিয়ে একটা ছড়া যদি বা কবিতা লিখতে পারি, তাহলে দেখলাম যে মানে ছন্দ মিলাই কিছুটা লিখতে পারছি। সেই ছড়াটি কবিতাটি আবৃত্তি করে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম। আজকেও আমি মেয়েদের অনুরোধে আমি এই কবিতাটি পড়ে শোনাবো। এই কবিতাটি আমার নিজেরই লেখা। আমার স্কুল নিশ্চিন্তপুর হাই স্কুল, সারা বলে লুকে, সেইখানেতে পড়ছি আমি 80 সন থেকে। পরিবেশটা খুবই ভালো, পরীক্ষার ফল তাই, প্রতি বছর সুনামানে জানে তা সবাই। শিক্ষাগুরু শিকার পড়া, কড়া শাসন মাঝে, ফাঁকি দিবার নাই কোনো ফাঁক, ব্যস্ততা কি কাজে। সোহাগ বরে স্নেহ বরে আদর করেন কত, হেডমাস্টার স্যার নেন যে খবর আপনজনের মতো। টিফিনের টাইম হলে সবার জিব্বায় আসে জল, পেট না বললে কেউ বা কিনা খাবো মিষ্টি ফল। গেটের কাছে আচার আছে, চাটনি আছে ভাই, পকেট থেকে পয়সা দিয়ে ওসব কিনে খাই। পয়সা ছাড়া অনেক কিছু করতে পারি আশা, পড়া শিখলে শিক্ষকের পাই অডেল ভালোবাসা। আবার যদি দুষ্টুমি কেউ করে কোনো কাজে, কানমলাকায় পিটুনিকায় পয়সা লাগে না যে। 4টা বেজে গেলে কিন্তু মন চলে যায় মাঠে, ড্রিল কিংবা খেলাধুলায় কিছু সময় কাটে। স্কাউট আর কাবের দলে যোগ দিয়ে ঠিক মতো, নিয়ম নিষ্ঠা শিখছি পুরা, শৃঙ্খলাও কত। বিকেলবেলা ছুটির ঘন্টা পিটেলে দপ্তরি ভাই, হই হুল্লোড় করে মোরা বাড়ি ঘরে যাই। এমনি করে স্কুলে যাই আবার ফিরি ঘরে, সোনার বাংলা গড়া শপথ বুকের মধ্যে ধরে। বাহ, তুমি তো কবি হয়ে গেছো দেখা যায়।
এইভাবে লিখলে তো কবি হয়ে যেতে, আমি একটা বই এখন বার আর করতাম। লেখার মতো মানসিকতা নাই। ওই সময় ডাকছিল, লিখলাম। ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে এখন সব হারাইছে। যাই হোক, আমরা আমার সহধর্মিণী নাজমা ঠাকুর, তিনি তার স্বরচিত কবিতা পাঠ করছেন। আমরা আবার একটি গান শুনি। কে শোনাবে? তোমরা দুজনে শোনাবে? হ্যাঁ, এখন আমরা দুজন একটা গান গাবো। আচ্ছা, এখন সঙ্গীত পরিবেশন করছেন তুতুল এবং তপা।
সমস্যার জন্য ভালো শুনতে পাচ্ছি না। আসলে আমাদের একটু সমস্যা হচ্ছে নেটের, তার জন্য দুঃখ প্রকাশ করছি। রূপশ্রী চক্রবর্তী, আমরা আগামীকাল তার অনুষ্ঠান দেখব। তবে সে কমেন্ট করেছে, কাকু জয়েনের জন্য অনুরোধ পেয়েছি, কিন্তু জয়েন করতে পারছি না। আমিও এটা জয়েন করার, আমিও এই বিষয়ে কাঁচা, আমি জানি না কীভাবে কী করতে হয়। তার ধন্যবাদ, তুমি আমাদের সাথে আছো। আগামীকালকে তোমার প্রোগ্রাম, পারিবারিক আড্ডা, তোমার পারিবারিক পরিবারের আড্ডা আমরা থাকবো। রূপশ্রী আবার কমেন্ট করেছেন শিল্পী পরিবার। আসলে আমরা শিল্পী পরিবার, কিন্তু কেউ আমরা শিল্পী। বীর মুক্তিযোদ্ধা রামেন্দ্র চৌধুরী, নেটওয়ার্ক সমস্যা, ঠিক মতো শুনতে পাচ্ছি না, আমরা দুঃখিত। অনেকেই আমাদের সাথে আছেন। অনেক সুন্দর, ধন্যবাদ। আমরা এ পর্যায়ে এখন আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছে, তাদের মধ্যে বিশ্বাস ডানা মানে ডানাদি, উনি লিখেছেন বাহ মোস্তাফিজ ভয়েসের পরিবার, থ্যাংক ইউ। তারপর সজল বণিক, আমার টিচার, তিনি লিখেছেন প্রিয় মানুষগুলো, আমার দেখা সুন্দর একটি পরিবার, সবার জন্য অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ। স্বপন দাস, উনি হচ্ছে আমাদের লিখেছেন পরিবেশনা সুন্দর হচ্ছে, তপার মা বাবার গান কখন শুনবো? আব্বু আম্মু আমাদের সাথেই একসাথে গান করবে, আমাদের শেষে আরেকটি গান আছে পারিবারিক, আমরা আপনার অনুরোধটি রাখবো। তারপরে আমাদের সাথে আরো অনেকেই আছেন, তাদের মধ্যে রিনু রথ, খুব ভালো লাগছে, প্রশংসনীয় উদ্যোগ, আমার ভাই ও নাজমার একটা গান চাই। সবাই আপনারা গান শুনতে পারবেন, আমার আব্বু আম্মুর, সমস্যা নেই, আমরা 5 জন মিলে একটা গান গাবো। যদিও আব্বু আম্মু আমরা কেউই আসলে গানের তেমন কিছু বুঝি না, তবু চেষ্টা করব। আর হচ্ছে অসিত ঘোষ বলছেন খুব সুন্দর হচ্ছে, মামুনিদের জন্য অনেক আশীর্বাদ রইল, ভাবির পরিবেশনার অপেক্ষায় রইলাম। হ্যাঁ, আম্মু অবশ্যই আরেকটি কিছু করবে, সমস্যা নেই, আমরা চেষ্টা করব। তো এখন আসলে আমরা আব্বুর কাছ থেকে কিছু শুনতে চাই, বাবা আমাদের কিছু শোনাবে, একটি কবিতা হলে খারাপ হয় না। আমি একটি কবিতা পাঠ করব, আবৃত্তি করবো না, পাঠ করব। কবিতাটি তুরস্কের একজন বিপ্লবী কবি নাজিম হিকমতের। নাজিম হিকমত একজন সাম্যবাদী কবি। উনি মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য, সুন্দর সমাজ ব্যবস্থার জন্য সারা জীবন কাজ করতে গিয়ে তার সারাটি জীবনের বেশি অংশ সময় কেটেছে জেলখানায়। সেই জেলখানা থেকে তার লেখা একটি কবিতা, জেলখানার চিঠি। এটি অনুবাদ করেছেন সুভাষ মুখোপাধ্যায়। আমি সেই অনুবাদটি আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমায় ফাঁসি দেয়, তোমাকে যদি হারায়, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে, তুমি বেঁচে থাকবে। আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী, বিংশ শতাব্দীতে মানুষের সুখের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান সব দেহ, আমার
কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখে ওরা বিদায় খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব, আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন তোমাকে আমি লিখতে গেলাম, ওরা আমার ফাঁসি দিতে চায়। বিচার সবে মাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডটা তো বোটার ফুল নয়, ইচ্ছা করলে ছেড়ে নেবে। ও নিয়েও ভেবো না, ওসব বহু দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিও গরম একটা পাজামা। পায়ে আমার বাত ধরেছে, ভুলে যেও না স্বামী যার জেলখানায়, তার মনে যেন সব সময় ফুর্তি থাকে। বাতাস আসে বাতাস যায়, চেরির একই ডাল একই জলে দুবার ঢোলে না। গাছে গাছে পাখির কাকলি, পাখাগুলো উঠতে চায়, জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতো রমণীয় হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। আমি জানি ধুকের ডালি আজও উজাড় হয়নি, কিন্তু একদিন হবে। নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকি। তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকি। মাটিতে পিঠে রেখে আমি দেখি আকাশকে, তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশের শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করেছি সেই আগুন। নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি, আমার প্রিয়তমা, তোমাকে স্পর্শ করেছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি, আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসি প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। আমি নাজিম হেকমতে একটি জেলখানার চিঠি কবিতাটি কিছু অংশ পড়ে শোনালাম। অনেক বড় কবিতা। তার জেলখানা 10 বছর জেলখানায় ছিলেন, সেই সময়ে এই চিঠি লিখেছিলেন তার। ধন্যবাদ তোমার এই কবিতাটির জন্য। এবং আমি মনে করি তুমি আমাকেও ওইভাবেই স্মরণ করো। ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, আমরা এখন অনেকক্ষণ কবিতা আবৃত্তি অনেক কিছু শুনলাম। আমরা একটি নাচ এখন দেখি নাকি, আমাদের হ্যাঁ, মেয়েরা এখন নাচো। 2 মিনিট আমার 2 মিনিট নাচ দেখি, এবং আশা করবো সবাই দেখবেন। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उमड़ का ये तारा मारा समझ न पाए रे, जुबां पे जो मोहरा नमक लगाए रे। ये देखे न भारी नजारे लगाए रे, बेसहारा मुक्ता मुंटा फतेह करे कि सारे भीग जाए दीवारें।
সুন্দর। এবার আমরা কি করবো? এখন যেহেতু একটা নাচ হলো, এখন একটা গান না হলে আসলে মানায় না। হবে না, আবৃত্তি হবে। তুমি চাইলে গানও হতে পারে, আবৃত্তিও হতে পারে। দর্শক কি চায় সেটার উপরও ডিপেন্ড করে। দর্শক আপনারা কি চান সেটাও। দর্শক তো আমরা জানি না। আমরা আমাদের ছড়াকার সঞ্জয় সরকারের যে একটি কবিতা ছড়া থেকে আমরা পাঠ করি। ছড়াগুলা খুবই সুন্দর, যেটি আমাদের বর্তমান অবস্থায় আমাদের সঙ্গীত জগতের যে অবস্থা তা নিয়ে আমাদের সঞ্জয় সরকারের ছড়া ফাগুন দিনের আগুন ছড়া বইটি থেকে হারিয়ে যাওয়া গান। হারিয়েছি জারি সারি বাউল কি সাপালা, মঞ্চে কোথাও আর জমে না শোনায় মধুমালা। কবি গানের দিন গিয়েছে ঘুম ভাঙায় না বাসি, ধামাইলে আর নেয় না ডেকে পাড়ার পিসিমা। যায় না শোনা বাটিয়ালি পরাণ মাঝির সুরে, বৈষ্ণবীরা গান করে না গাও গ্রামে ঘুরে। ঘাটুর সুরে মন জাগে না, হয় না পুঁথি পড়া, হারিয়েছে গাও গ্রামে বৈঠকি গান পাড়া। আমার সুরে আমার তালে নাই যদি হয় গান, প্রাণ জুড়াবো কেমনে তবে থাকবে দেশের মান। আইরে সবাই আবার বাজায় এক তারা ডোল কাঠর, গাও গ্রামে চমুক আবার লোকগানের আসর। আসলে লোকগানের আসরের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতির যে মূল ধারা মাটির কাছাকাছি আমরা যেতে পারি, মানুষকে উজ্জীবিত করতে পারি। আমাদের মূল ধারায় আমাদের ফিরে যেতে হবে। আমাদের মাটির কাছাকাছি মানুষের কাছাকাছি যাওয়ার জন্য লোকগান আমাদেরকে বেশি বেশি গাইতে হবে। নদী নালা যদিও শুকিয়ে গেছে, সেই বাটিয়ালি সুর নদীর থেকে আমরা পাই না। তো সঞ্জয় সরকার সত্যি বলেছেন যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্য, সেগুলোকে ফিরিয়ে আনার জন্য আমাদের সঙ্গীত চর্চা যারা করেন তাদের কাছে অনুরোধ রইল যে আমাদের লোক গানগুলোকে আবার সামনে নিয়ে আসতে হবে। বাটিয়ালি শাড়ি গাড়ি শাড়ি জারি এগুলো আমাদের মানুষের কাছে আবার আমরা নিয়ে যেতে চাই। তবে আমরা এবার একটি গান শুনি। আমার দুই সন্তান, মেজো সন্তান এবং ছোট সন্তান তপা এবং তুরসা এখন একটি সঙ্গীত পরিবেশন করছে। আমরা তো রবীন্দ্রসঙ্গীত অনেক পছন্দ করি, সবাই রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে। তো আসলে আমারও পার্সোনালি খুব রবীন্দ্রসঙ্গীত পছন্দ, তাই একটা রবীন্দ্রসঙ্গীতই গাই নাকি বলো? তোমা ছাড়া এই জগতে
আশ্বিন অনু আশ্রিন অনু তোমার বান্ধবী না? গ্রন্থি মা আমার ভাবি, উনি বলছেন সুন্দর, অল্প শোনা যাচ্ছে, মানে সাউন্ডের বিষয়টা অনেকেই কমেন্ট করছেন। আসমা বেগম সাউন্ড কম কেন? দেখি অসিত ঘোষ আছি, আমাদের সাথে আছেন, আমাদের উদীচী নেত্রকোনা জেলা সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, একজন শিল্পী উস্তাদ অসিত ঘোষ, উনি আছেন আমাদের সাথে। আমাদের সহসাধারণ সহসভাপতি মাসুদ খান, আমার ছোট ভাই, আড্ডায় আমরাও আছেন। অবশ্যই আড্ডা শেষে আমরা জালমুড়ি খাবো, জামরুল দুনিয়া আমরাও আছি। ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওপার বাংলায় অবস্থান করছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই অচিন্ত মজুমদার টুটু, আমাদের নেত্রকোনাতে যিনি ছিলেন, যিনি নেত্রকোনা উদীচী প্রতিষ্ঠাকালীন একজন সদস্য, যার হাত ধরে আমি উদীচীতে কাজ করতে যাই। তখন উদীচীর মঞ্চ তৈরি করা, পোস্টার লাগানো, চাঁদা তোলা, এই ছিল আমার কাজ। আজকে সেই জায়গা থেকে আজকে আমি উদীচীর সভাপতি দায়িত্ব পালন করছি। এর জন্য অচিন্ত মজুমদার টুটু দাকে অসংখ্য ধন্যবাদ। উনি এই সুদূর কলকাতা থেকে লিখছেন, আমার প্রিয় পরিবারের সবাইকে শুভেচ্ছা, সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করব আশা করছি। হ্যাঁ, সেই রকম হয়তো সুন্দর হবে না, তো আমরা এই করোনার সময়ে ঘরবন্দি অবস্থায় আছি, ঘরে বসে কিছু একটা করা তাই করছি। বিশেষ করে শৈশবের যে অ্যাডমিন, উনি আমার খুবই কাছের মানুষ, ওনার সহযোগিতায় আজকে আমরা এই আড্ডায় বসেছি। ধন্যবাদ টুটুদা, আমাদের পাশে থাকবেন, সবসময় আপনার জন্য মন কাঁদে। সময় সুযোগ হলে এই করোনা থেকে আমরা যখন মুক্ত হব, অবশ্যই আবার আমরা একত্রিত দেখা হবে, আপনি আসবেন, আমরাও যাব। ধন্যবাদ। হাসিনা খানম আমার ছোট বোন, সে ঢাকা থেকে লিখছে, বা সবাই শাড়ি পরেছে, সুন্দর লাগছে। আমার বান্ধবী হুমায়রা গ্রন্থি, সে লিখেছে, আমার অনেক পছন্দের গান তপা ও তুষাকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। রতন সরকার, একসময় আমার উস্তাদি, তিনি আমাদের গান শিখাতেন, তিনি লিখেছেন, সাথে আছি, ভালো লাগছে। তোমার এখান থেকে কমেন্ট করেছে ধৃতি এবং তাথুই। তপা পিন্টুতুলাকে গান চাই, আমরা অলরেডি একটা গান গেয়েছি, আচ্ছা চেষ্টা করব আবার সবাই মিলে একটা গান গাওয়ার। তারপরে আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন, তাদের মধ্যে পুতুল ঝর্দার অনেকদিন পরে দেখলাম, সাদিকা, আচ্ছা, পরে আরো অনেকেই যেমন কমেন্ট করছেন, তেমন আমার আরেক ফ্রেন্ড, সে লিখেছে, আমার নাম ধরে রেখেছে তপা। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আব্বুকে গ্রন্থি লিখেছে, অনেক সুন্দর হয়েছে আবৃত্তি। লামি আমাদের সাথে আছে, লামি লিখেছে, চাচিকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আম্মুর পক্ষ থেকে। আম্মুর জন্য অনেকে অনেক কমেন্ট লিখছে। আম্মু, তুমি কিছু বলো, দেখো। ঠিক আছে, সঞ্জিদা সঞ্জিদ আমাদের বৌমা, খুব সুন্দর, তুষার। মামুন জামান, নাইস, পারফেক্ট। তারপরে হেলেনা বেগম, খুব ভালো লাগলো। সাইফুল্লাহ আনন্দ আনন্দ, হ্যাঁ তাই আনন্দ তো চাচ্ছি, যদি কিছু আনন্দ দিতে পারি সেটাই তো ভালো লাগবে সবারই। ধন্যবাদ। বারবার সবাই বলতেছে আমি কিছু করার জন্য, আমি গান আদৌ জানি না, আমার সুরও নাই, গলার অবস্থা ভালো না, এই গলায় জীবনে কোনোদিন গান গাই নাই, আর গাইতেও পারবো না। এই বয়সে এসে এখন গান শেখার বয়স না। তবে আমি একটা ছোট্ট ছড়া আবৃত্তি করব, এটা আমার শৈশবের একটা ছড়া, চেষ্টা করবো ভালো। 12 মাস
বৈশাখ মাসে পুষে চিনু একটি শালিক চানা, জ্যৈষ্ঠ মাসে উঠল তাহার ছোট্ট দুটি ডানা, আষাঢ় মাসে বাড়লো পাখি গায়ের পালকগুলো, শ্রাবণ মাসে শিখল পাখি দু চারটি বুড়ি, ভাদ্র মাসে ঘুঘুর কিনে দিলাম তার পায়, আশ্বিন মাসে নাইয়ে দিলাম হলুদ দিয়ে গায়, কার্তিক মাসে শিখল পাখি ধারের উপর ধুলা, অগ্রণ মাসে একেবারে শিখল কথা বলা, পৌষ মাসে তাকতুগুলা চাকাতা জুতির দাঁত, মাঘ মাসে আসতো যত ইচ্ছা যত তার, ফাল্গুন মাসে দুষ্টু বুদ্ধি জাগলো তাহার মনে, চৈত্র মাসে ফুরুত করে উড়ে গেল মনে। ধন্যবাদ। এই ছড়াগুলাকে আমার পাঠ্যপুস্তকে না না, এটা হলো বিভিন্ন বই থেকে পড়া। পাঠ্যপুস্তকে আমাদের শৈশবের অনেক তাছাড়াও আমি আরেকটা ছড়া, মানে ছোট্ট একটা ছড়া লিখছিলাম। আমার তুরসা যখন জন্মেছিল, খেয়ালে খেলে খাতা নিয়ে বসে আসছি, খেয়ালে খেলে লিখছিলাম। সেটা আমি একটু পড়ে শোনাই। ছোট মেয়ে তুরসা খেলা ধরেছে, ঘর কন্যা নিয়ে এসে গিন্নি বানিয়েছে, বালু দিয়ে ভাত রাঁধে, ঝুল রাঁধে ঢেলাতে, বড় ভালো রাধা তার যেই কিছু খায়, সবাই বলে আরো দাও বারে বারে চায়। ধন্যবাদ। তুমি এই কবিতা কখন লিখলে? অনেক আগে। আমি তো ওইভাবে যখন যেন লিখছি ওইভাবে বইটা লিখছে, এটা নিয়ে আলোচনা নাই। আর লিখার কারণে আমি যে কোনো জিনিস যদি লিখি সেটা আমার স্মরণে থাকে, আমি অনেকদিন পর্যন্ত বলতে পারি। আচ্ছা, আমরা আরেকটি ছড়া শুনি। আমাদের উদীচীর সহসাধারণ সম্পাদক, সাংবাদিক এবং ছড়াকার সঞ্জয় সরকারের কয়েকটি ছড়া বেশ আমার ভালো লাগে। আমি মনে করি তার আরেকটি ছড়া আমি আমার মেজ কন্যা আমি তপা পাঠ করব। সঞ্জয় সরকার মানে আমার কাকা, ওনার একটি লেখা কবিতা মুজিব মানে। মুজিব মানে মহান নেতার অমর কীর্তি গাথা, মুজিব মানে ইতিহাসের ঝলমানো পাতা, মুজিব মানে ৭ই মার্চের অগ্নিঝরা ভাষণ, মুজিব মানে মুক্ত দেশের জনগণের শাসন, মুজিব মানে পদ্মা মেঘনা মধুমতি গড়াই, মুজিব মানে ১৬ কোটি বীর বাঙালির বড়াই, মুজিব মানে দৃঢ় বুকে বাঁচার স্বপ্নদ্রষ্টা, মুজিব মানে জাতির পিতা বাংলাদেশের স্রষ্টা। এই কবিতাটি আমার অনেক পছন্দের একটি কবিতা, দুঃখিত আমি। সঞ্জয় সরকারের এই কবিতাটি আমার খুবই ভালো লাগে, তাই আবৃত্তি করলাম। জানি না কতটুকু ভালো হয়েছে, আমি যতটুকু চেষ্টা করেছি, উচ্চারণের ভুল ত্রুটি থাকতে পারে, সেই জন্য ক্ষমা করবেন। এখন আমাদের একটি সবাই মিলে একটি গান আছে, তো এই গানটি আমরা সবাই মিলে গিয়ে শেষ করে দিব প্রোগ্রামটা। এর আগে আমি সঞ্জয় সরকারের আরেকটি ছড়া, এটা আমি জাস্ট পড়তেছি এই কারণেই যে সঞ্জয় সরকারের এই ছড়াগুলা আসলেই আমাদের এই বর্তমান সময়ে জন্য খুবই না, আমরা অনেক সময় পার করছি, প্রচণ্ড গরম। তবে শেষ করে দিব আমি সঞ্জয় সরকারের একটি ছড়া পাঠ করছি, কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন গতকালকে আমাদের নেত্রকোনা উদীচীর সামনে আত্মঘাতী বোমা হামলায় আমরা আমাদের প্রিয় খাজা হায়দার হোসেন, সুদীপ্তা পাল সহ অনেকে হারিয়েছিলাম। সেই জঙ্গিদের বিরুদ্ধে আমরা যে মামলা হয়েছিল, সেই মামলায় আমাদের উদীচীর বন্ধুরা সাক্ষ্য দিয়েছিলেন এবং তাদের কয়েকজনের ফাঁসি হয়েছিল, ফাঁসির রায় হয়েছিল, কিন্তু ফাঁসি কার্যকর হয়নি। একজনের ফাঁসি কার্যকর হয়েছে গতকালকে। সেই ঘটনাটি ঘটেছে, তার জন্য আমরা অনেকটা আনন্দিত। আমরা বিশ্বাস করি যে আমাদের খাজা হায়দার হোসেন এবং সুদীপ্তা পাল আত্মা
শাস্তি পাবে। তবে সবারই এখন যারা যারা ফাঁসি হয়েছিল সবগুলা ফাঁসির কার্য এখনো শেষ হয়নি। একজন পলাতক আছেন, আমরা আশা করি তাকেও ফাঁসির কাজটি হয়তো একদিন সরকার ঝোলাবে। সেই জন্যই আজকে এই কবিতাটি আমি পড়তে যাচ্ছি। সঞ্জয় সরকার একটি সরল লিখেছেন, নির্মূল হোক জঙ্গিবাদ। আমরাও চাই জঙ্গিবাদ নির্মূল হোক, আর যাতে এইভাবে তাজা প্রাণ হারিয়ে যেতে না হয় ওদের বোমার আঘাতে। টিভি খুললেই দেখছি এবং পড়ছি যা ব্যাপারে, সবচেয়ে বেশি হচ্ছে খবর জঙ্গিবাদের ব্যাপারে। কোথায় কজন পড়লো ধরা, কারা ধরার বাকি, আড়াল থেকে দিচ্ছে কারা প্রশাসনকে ফাঁকি। এসব এখন তাজা খবর, মিডিয়ার হট ইস্যু। জানতে চায় সকল মানুষ, বৃদ্ধ থেকে শিশু। কেউ দেবে না জঙ্গি ঘাঁটি গড়তে বাংলাদেশে, তাই তো সবাই হচ্ছে জরু মিছিল সমাবেশে। চারিদিকে আজ একই কথা, একই প্রতিবাদ, এদেশ থেকে হোক নির্মূল উগ্র জঙ্গিবাদ। আমরা জঙ্গিবাদে নির্মূল চাই সঞ্জয় সরকারের ছড়া থেকে। অবশ্যই আমরা এবার অনুষ্ঠানটি শেষ করি। আসলে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার। এই করোনা সময়ে আসলে তেমন ভাবে তো বাইরে গিয়ে আড্ডা দেওয়া যায় না, তো আমরা পারিবারিকভাবে আড্ডা দিয়েছি। আড্ডার সময় অনেক ভুল ত্রুটি হয়েছে, সেগুলোর জন্য ক্ষমা চাচ্ছি। আমরা এখন একটা গান গেয়ে শেষ করে দিব। তার আগে জানাই, কালকে একটি আবার পারিবারিক আড্ডা আছে। সেই আড্ডায় থাকবে মঞ্জু মিশ্র, সুজিত চক্রবর্তী, শুভশ্রী চক্রবর্তী, রূপমঞ্জুরি আরজা, রূপসঞ্চারী চর্যা। আশা করি তাদের প্রোগ্রামটিও আপনারা দেখবেন, আমরাও দেখবো সাথে। তাদের প্রোগ্রামটিও হয়তো অনেক ভালো হবে। আমরা এখন একটি গান গাবো সবাই মিলে। আমরা আপনাদের অনুরোধটি রাখলাম, সবাই মিলে একটা গান গাবো। তো গানটা গিয়ে গিয়ে আমরা লাইভ থেকে চলে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন যে গানটি করছি আমাদের উদিতি প্রতিষ্ঠাতা শিল্পী সংগ্রামী সরকার ছেলের লেখা। আমরা উদিতি সবসময় গানটি করি। আমরা আমাদের সহযোগিতায় যারা ছিলেন সবাইকে আহ্বান করছি, আসুন আমরা সবাই মিলে গানটি করি। এই গানের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানটি সমাপ্ত করব। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। মানুষের গান শুনিয়ে যায়, যুগের চারণ মোরা।